চেচেন বিদ্রোহী, ইতিহাসের পাতা উল্টালে যাদের নাম বারবার শোনা যায়। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে, যদি আমেরিকা ইরানে স্থল অভিযান শুরু করে, তাহলে তারাও ইরানের পক্ষ হয়ে লড়াই শুরু করবে, আমেরিকার বিপক্ষে। তাই আবারও একবার প্রশ্ন উঠে আসছে, কারা এই চেচেন বিদ্রোহী জনগোষ্ঠী? তারা কোথায় থাকে? কী তাদের পরিচয়? চেচেন বিদ্রোহীরা মূলত রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের চেচেন জনগণ, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে রাশিয়ার শাসনের বিরুদ্ধে স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই করেছে। তাদের ইতিহাসে সোভিয়েত যুগের বিদ্রোহ, নির্বাসন এবং ৯০-এর দশকের রক্তক্ষয়ী রুশ-চেচেন যুদ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য। একটু পেছনে ফিরে তাকানো যাক। রাশিয়ার সম্প্রসারণবাদী নীতি ককেশাস অঞ্চলে প্রবেশ করলে চেচেনরা প্রথম প্রতিরোধ শুরু করে। অটোমান সাম্রাজ্য এবং পারস্যের সঙ্গে রাশিয়ার সংঘর্ষে চেচেনরা বারবার বিদ্রোহে অংশ নেয়। ১৯৪০ থেকে ৪৪ সালের বিদ্রোহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হাসান ইসরাইলভের নেতৃত্বে চেচেন ইঙ্গুশ বিদ্রোহ শুরু হয়। সোভিয়েতরা এটিকে কঠোরভাবে দমন করে এবং ১৯৪৪ সালে লাখো চেচেন এবং ইঙ্গুশকে মধ্য এশিয়ায় নির্বাসিত করে। সোভিয়েত পতনের পরের ঘটনা, অর্থাৎ ১৯৯০-এর দশকের ঘটনা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে চেচনিয়া স্বাধীনতার দাবি তোলে। এর ফলে প্রথম রুশ-চেচেন যুদ্ধ শুরু হয়, যা স্থায়ী হয় ১৯৯৪ থেকে ৯৬ পর্যন্ত, যেখানে চেচেনরা রাশিয়ার সেনাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করে। দ্বিতীয় রুশ-চেচেন যুদ্ধ, যার স্থায়িত্ব ১৯৯৯ থেকে ২০০৯ পর্যন্ত। রাশিয়া আবার আক্রমণ চালায়। এই সময় বিদ্রোহীরা ইসলামপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত হয় এবং মস্কো থিয়েটার জিম্মি সংকট, যা ২০০২ সালে ঘটে যায়, এবং বেজলান স্কুল হত্যাকাণ্ড, যা ২০০৪ সালে ঘটে যায়, এর মতো কিছু ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটায়। মূল লক্ষ্য: চেচেন বিদ্রোহীদের মূল লক্ষ্য একটি স্বাধীন চেচেন রাষ্ট্র প্রতিষ্ঠা। তারা অধিকাংশই চেচেন সুন্নি মুসলিম। ধর্মীয় পরিচয় তাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি অঞ্চলে লুকিয়ে থেকে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে তারা আক্রমণ চালায়। কিছু বিদ্রোহী গোষ্ঠী মধ্যপ্রাচ্যের ইসলামপন্থী সংগঠনের সাথে সম্পর্ক স্থাপন করে, যা আন্দোলনকে আরও জটিল করে তোলে। চেচেনদের আন্দোলন পরিচালিত হয়ে এসেছে তাদের বিদ্রোহী নেতাদের মাধ্যমে। এই বিদ্রোহী নেতারা যুগে যুগে চেচেন বিদ্রোহকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এরকম কয়েকজন হলেন: জোখার দুদায়েভ, তিনি সাবেক সোভিয়েত এয়ার ফোর্স জেনারেল। ১৯৯১ সালে চেচনিয়ার স্বাধীনতা ঘোষণা করেন এবং প্রথম প্রেসিডেন্ট হন। রাশিয়ার সঙ্গে সংঘর্ষে তার নেতৃত্বে প্রথম রুশ-চেচেন যুদ্ধ শুরু হয়। ১৯৯৬ সালে রাশিয়ার মিসাইল হামলায় তিনি নিহত হন। এরপর আসেন আসলান মাসখাদভ। দুদায়েভের মৃত্যুর পর তিনি চেচনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি তুলনামূলকভাবে মধ্যপন্থী নেতা ছিলেন, শান্তি আলোচনার চেষ্টা করেছিলেন, কিন্তু ২০০৫ সালে রাশিয়ান বাহিনীর অভিযানে তিনি নিহত হন। শামিল বাসায়েভ, সবথেকে কুখ্যাত বিদ্রোহী কমান্ডার। মস্কো থিয়েটার জিম্মি সংকট, যা ২০০২ সালে হয়, এবং বেজলান স্কুল হত্যাকাণ্ড, যা ২০০৪ সালে হয়, তার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। তিনিও অবশ্য ২০০৬ সালে নিহত হন। ২০০৯ সালে রাশিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে এবং চেচেনদের উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করে, তবে এর পরেও বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলতে থাকে। চেচেন বিদ্রোহের ইতিহাসে দুদায়েভ এবং মাসখাদভ স্বাধীনতার প্রতীক হলেও বাসায়েভের মতো নেতারা আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে ফেলেন। এর ফলে আন্তর্জাতিক সমর্থন কমে যায় এবং রাশিয়া শক্ত হাতে অঞ্চলটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বর্তমানে চেচেন বিদ্রোহীদের কোনো একক বা সুস্পষ্ট নেতা নেই। চেচনিয়া এখন রাশিয়ার নিয়ন্ত্রণে এবং অঞ্চলটির শাসক হলেন রমজান কাদিরভ, যিনি ২০০৭ সাল থেকে ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ক্ষমতায় আছেন। তবে ২০২৬ সালের শুরুতে তার গুরুতর অসুস্থতার খবর ছড়িয়েছিল। তার জন্ম ১৯৭৬ সালে। ২০০৭ সাল থেকে চেচনিয়ার প্রধান হিসেবে তিনি আছেন। রাশিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র তিনি এবং চেচনিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন। তার শাসনকালে বিদ্রোহী আন্দোলন কার্যত ভেঙে পড়ে। ২০০০-এর দশকের মাঝামাঝি থেকে বড় বিদ্রোহী গোষ্ঠীগুলো ধ্বংস বা দুর্বল হয়ে গেছে। কিছু ছোট ইসলামপন্থী গোষ্ঠী এখনও উত্তর ককেশাস সক্রিয়, তবে তারা বিচ্ছিন্ন এবং দুর্বল। সম্প্রতি আমেরিকা সরাসরি স্থলযুদ্ধে ইরানের সাথে জড়িয়ে পড়ার ঘোষণা দিলে এই বিদ্রোহী গ্রুপটির একাংশ সরাসরি ইরানকে সমর্থন করে ইরানের পক্ষে লড়াই করার জন্য ঘোষণা দেয়। তবে বাস্তব অবস্থা কী হবে তা কেবল ভবিষ্যতই বলতে পারে, কারণ ইরান এবং আমেরিকার বিরোধের মধ্যে
চেচেনদের মূলত সরাসরি কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নেই। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কিছু ছোট এবং মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হচ্ছে। এই ভূমিকম্পে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পুরনো ভবনগুলি, যে ভবনগুলির অধিকাংশই বিল্ডিং কোড অনুসরণ করে যথাযথ নিয়মে নির্মাণ করা হয়নি। এই পুরনো ভবনগুলির আর্থকোয়েক রিস্ক অ্যাসেসমেন্ট এবং আর্থকোয়েক পরবর্তী ড্যামেজ অ্যাসেসমেন্টের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।